ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 8 2024 সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মাটি ইতিহাস প্রশ্নবিচিত্রা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রে। একের দাগের 1 চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল, এটি হবে অপশান বি 1793 খ্রিস্টাব্দে। 2 নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন, এটি হবে অপশান এ দিগম্বর বিশ্বাস। 3 ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল, এটি হবে অপশান বি 1858 খ্রিস্টাব্দে। 4এর দাগে চরমপন্থার প্রবক্তা ছিলেন না, এটি হবে অপশান সি গোপালকৃষ্ণ গোখলে। 5এর দাগের জাতীয় শিক্ষার প্রসারের সঙ্গে যুক্ত ছিল, এটি হবে অপশান এ বেঙ্গল ন্যাশনাল কলেজ। 2এর দাগের 1 বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন, এটি হবে 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন। 2এর দাগে ঠিক না ভুল, 1829 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি হয়, এটি ভুল। 3এর দাগে বেমানান শব্দটি খুঁজে বের করো, এটি হবে হাজি শরীয়ত উল্লাহ। 4এর দাগে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ড্যাশ, এটি হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 5এর দাগে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, এটি হবে সতীশচন্দ্র বসু। 3এর দাগের 1 ঔপনিবেশিক আমলে ব্যাংক ব্যবস্থায় কিভাবে বৈষম্য করা হতো, এর উত্তরটি হলো 18 শতকের শেষ দিক থেকে ঔপনিবেশিক শাসন ভারতের অর্থনীতিকে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে পরিচালনা করতে উদ্যোগী হয়। 19 ও 20 শতকে ভারতে বেশ কিছু যন্ত্রনির্ভর শিল্প তৈরি হয়। এই শিল্পগুলিতে মূলত ব্রিটিশ মূলধন বিনিয়োগ করা হতো এবং ঔপনিবেশিক সরকার নানাভাবে শিল্পগুলিকে সাহায্য করত। ঔপনিবেশিক আমলে ভারতীয়দের প্রতি ব্যাংক ব্যবস্থার বৈষম্য কিভাবে করা হয়েছিল সেগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, এগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। 3এর দাগের 2 এর প্রশ্নটি হলো নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল, উত্তরটি হলো কলকাতার হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। তারা যে সকল কুপ্রথার বিরোধিতা করেছিল সেগুলি হলো 1 নম্বর জাতপাতের বিরোধিতা, 2 নম্বর বাল্যবিবাহের বিরোধিতা, 3 নম্বর বহু বিবাহের বিরোধিতা ইত্যাদি। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 3এর দাগের 3 প্রশ্নটি হলো অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী ছিল, উত্তরটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দ অর্থনৈতিক জাতীয়তাবাদের কথা প্রচার করেন। তাদের মতে ইংরেজ সরকারের শিল্প বাণিজ্য শুল্ক নীতির ফলে ভারত ইংল্যান্ডের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল রপ্তানি এবং ইংল্যান্ডের শিল্পদ্রব্য আমদানিকারক দেশে পরিণত হয়েছে, ফলে লাভের টাকা ভারত থেকে ইংল্যান্ডে চলে যাচ্ছে। এর ফলস্বরূপ শোষিত হচ্ছে ভারতীয়রা। অর্থনৈতিক জাতীয়তাবাদের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দাদাভাই নরৌজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত প্রমুখ। এই প্রশ্নটির উত্তরটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4এর দাগের 1 প্রশ্নটি হলো কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের সম্পর্কে নিরিখে দাক্ষিণাত্যের তুলো চাষিদের বিদ্রোহকে কি তুমি হাঙ্গামা বলবে, যুক্তিসহ বিশ্লেষণ করো। এর উত্তরটি হলো ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, কৃষিকাজ বা চাষবাস ভারতবাসীর প্রধান পেশা। ভারতবাসী প্রধানত খাদ্যশস্যের চাষ করত। ইংরেজ আমলে বাণিজ্যের ফসলের চাষ শুরু হলে এবং চড়া রাজস্ব ধার্য হলে কৃষক অসন্তোষ ও বিদ্রোহ ঘটে। কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের কি সম্পর্ক ছিল সেগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা সেগুলো ভালোভাবে দেখে নেবে। যে পাঠ প্রশ্নটি ছিল সেটি হলো তুলো চাষিদের বিদ্রোহকে কি দাক্ষিণাত্য হাঙ্গামা বলা যায়। এর উত্তরটি হলো 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যের পুনা ও আহমদনগর জেলার কৃষকরা যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত। ব্রিটিশ আমলে কৃষির বাণিজ্যিকীকরণ দাক্ষিণাত্য হাঙ্গামার ক্ষেত্রে অন্যতম কারণ ছিল। দাক্ষিণাত্যের কৃষকরা যে সকল কারণে বিদ্রোহ করেছিল, 1 নম্বর কারণ হলো তুলোর মূল্য হ্রাস, 2 নম্বর হচ্ছে অত্যাধিক ভূমি রাজস্ব, 3 নম্বর হচ্ছে সাহুকার মহাজনদের শোষণ। এই সকল কারণগুলির জন্য কৃষকরা দাক্ষিণাত্যে বিদ্রোহ শুরু করেছিল। এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4এর দাগের 2 প্রশ্নটি হলো ব্রাহ্ম আন্দোলন সমাজের নিচু তলার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি, যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তরটি হলো 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ ব্রাহ্ম সমাজের আন্দোলন পরিচালনা করেন। কিন্তু এই ব্রাহ্ম আন্দোলন সমাজের উঁচুতলার মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, সমাজের নিচুতলার মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়েনি। এর কারণগুলি হলো: 1 নম্বর, উচ্চ শ্রেণীর শিক্ষিত লোকেদের মধ্যে আবদ্ধ। 2 নম্বর, শহর কেন্দ্রিক আন্দোলন। 3 নম্বর, উঁচু জাতির প্রতিনিধিদের নেতৃত্ব। এই সকল কারণগুলির জন্য সমাজের নিচুতলার মানুষদের মধ্যে এই ব্রাহ্ম আন্দোলন ছড়িয়ে পড়েনি। এই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 3-এর প্রশ্নটি হলো, চরমপন্থী রাজনীতির সঙ্গে শরীরচর্চার প্রসারের সম্পর্ক বিশ্লেষণ করো। উত্তরটি হলো, ভারতীয় জাতীয় কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী নামে দুটি গোষ্ঠীতে বিভক্ত ছিল। চরমপন্থী রাজনীতির সঙ্গে শরীরচর্চার বিশেষ সম্পর্ক ছিল। চরমপন্থীরা যেসব কর্মসূচি নিয়েছিল তাতে ভারতে শরীরচর্চার প্রসার ঘটে। 1. ভারতীয়দের পৌর প্রতিষ্ঠা। ঔপনিবেশিক সরকার ভারতীয়দের স্বশাসনের অযোগ্য পৌরসহীন জাতি বলে বর্ণনা করত। এর যোগ্য জবাব দেওয়ার জন্য চরমপন্থী নেতারা ভারতীয়দের শরীরচর্চার উপর গুরুত্ব দিয়েছিলেন। 2. বলবান ব্যক্তিদের আদর্শ প্রচার। চরমপন্থীরা পৌরাণিক ও ঐতিহাসিক বলবান ব্যক্তিদের আদর্শ প্রচার করতেন। এজন্য চরমপন্থী নেতা বাল গঙ্গাধর তিলক শিবাজী উৎসব ও গণপতি উৎসব চালু করেন। 3. আখড়া ও ব্যায়ামাগার প্রতিষ্ঠা। চরমপন্থী নেতারা বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় শরীরচর্চার জন্য আখড়া, ব্যায়ামাগার তৈরি করেছিলেন। এইসব জায়গাগুলিতে কুস্তি, লাঠি খেলা, ছোরা বা তরবারি চালানো প্রভৃতি শেখানো হতো। এই প্রশ্নটির উত্তরটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো, ঔপনিবেশিক ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করো। উত্তরটি হলো, 19 শতকে ইংরেজ শাসিত ভারতে মূলত 3 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু ছিল। 1. পূর্ব ভারত বা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত। 2. উত্তর ও পশ্চিম ভারতে মহলওয়ারি বন্দোবস্ত। এবং 3. দক্ষিণ ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত। 19 শতকের ভারতে গ্রামীণ অর্থনীতির উপর ভূমি রাজস্ব নীতির প্রভাব ছিল সুদূরপ্রসারী। প্রভাব: 1 নম্বর, ঐতিহ্যগত অর্থনৈতিক সম্পর্কের অবসান ঘটে। 2. কৃষকদের দুর্দশা বৃদ্ধি পায়। 3. মহাজনদের প্রভাব বৃদ্ধি পায়। 4. মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়। এই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 2-এর প্রশ্নটি হলো, 1857-এর বিদ্রোহে জমিদার ও কৃষকদের অসন্তোষ মিশেছিল। মন্তব্যটি ব্যাখ্যা করো। উত্তরটি হলো, বড়লাট লর্ড ক্যানিংয়ের আমলে 1857 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ প্রথম শুরু করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীরা। তবে এই বিদ্রোহের অন্যতম কারণ ছিল জমিদার ও কৃষকদের মিলিত অসন্তোষ। জমিদারদের অসন্তোষ: 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অনেক আগে থেকেই বিভিন্ন কারণে জমিদাররা ব্রিটিশ সরকারের উপর ক্ষুব্ধ হয়েছিল। যেসব কারণে ব্রিটিশ সরকারের উপর জমিদাররা ক্ষুব্ধ হয়েছিল সেগুলি হলো: 1 নম্বর, জমিদারদের ক্ষমতা হ্রাস। 2 নম্বর, সূর্যাস্ত আইন। কৃষকদের অসন্তোষ: 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পূর্বে ভারতে কৃষকরা বিভিন্ন কারণে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়। এর কারণগুলি হলো: 1 নম্বর, মধ্যস্বত্বভোগী শ্রেণীর শোষণ। 2 নম্বর, জমিতে কৃষকদের মালিকানার অবসান। 3 নম্বর, অত্যধিক হারে রাজস্ব আদায়। এই পয়েন্টগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 3-এর প্রশ্নটি হলো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত হতে পারেনি? এর উত্তরটি হলো, 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বড়লাট লর্ড কার্জন বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। তবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটি সাড়া জাগালেও তা প্রকৃত গণ আন্দোলন হয়ে উঠতে পারেনি। প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত না হওয়ার কারণ: 1 নম্বর হলো শিক্ষিত শ্রেণীর আন্দোলন। 2 নম্বর, জনগণের উপযোগী কর্মসূচির অভাব। 3 নম্বর, স্বদেশী কর্মসূচির দুর্বলতা। 4 নম্বর, শ্রমিক ও কৃষক শ্রেণীর যোগদানের অভাব। 5 নম্বর, আন্দোলনে হিন্দু ধর্মীয় প্রতীক ব্যবহার। এই সকল কারণগুলির জন্য বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত হয়ে উঠতে পারেনি। এই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে।